দমদম এয়ারপোর্টের মধ্যে একটি মসজিদ ছিল আছে বাঁকড়া তার পাড়ার নাম। 1962 সালে ওই পাড়াটা ন্যাশনাল হাইওয়ের পশ্চিম দিকে এয়ারপোর্ট অথরিটি স্থানান্তরিত করে। আমি ওই পাড়ায় বাস করছি প্রায় 40 বছর। আমাকে ওই কমিটির সভাপতি করেছেন। আজকে সকালে খবর পেলাম সম্ভবত 8 নম্বর গেট দিয়ে নামাজিরা মসজিদে যান। ফজরের নামাজে যেতে দেওয়া হয়নি, জোহরের নামাজে যেতে দেওয়া হয়নি। আজকে এখান থেকে 3 বার এয়ারপোর্ট অথরিটিকে এই মোবাইলে টেলিফোন করেছি, এয়ারপোর্ট আইসিকে করেছি, তারা ধরেননি। এটা তাদের দায়িত্বহীনতা। যাই হোক, আমরা রাজ্যবাসীকে বলবো কেউ রাস্তায় নামবেন যতদিন পর্যন্ত ভারতের মুসলমানদের অধিকার নিশ্চিত না করা হবে, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সহ মুসলিম ভূখণ্ডগুলোর বিরুদ্ধে তার অব্যাহত ষড়যন্ত্র থেকে সে নিজের পদক্ষেপকে প্রত্যাহার না করবে, ততদিন পর্যন্ত নরঘাতককে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করলাম, অবাঞ্ছিত ঘোষণা করলাম। তাহলে বোঝাই যাচ্ছে সমস্যাটা যানজটের ছিল না, সমস্যাটা আসলে একটা সম্প্রদায়কে নির্দিষ্টভাবে আদারাইজ করা। মুসলমান মানুষেরা যদি 2 ঘন্টার জন্য নামাজ পড়ে তাহলে শহরের মানুষের প্রচণ্ড কি বলবো চলাচলে সমস্যা হয়ে যেতে পারছে। কিন্তু 7 দিন ধরে প্রধানমন্ত্রী এসে রেড রোডে যোগাসন করবেন, 7 দিন ধরে রেড রোড বন্ধ থাকবে, সেবেলা রাস্তায় যান চলাচলে সমস্যা হচ্ছে না। সেই জায়গায় যাই হোক, মুসলমানদেরকে ভিলিফাই করার জন্য ওনারা নামাজ বন্ধ করেছিলেন। এখন যানজটের সমস্যা, এখন 7 দিনের জন্য ওই রেড রোড শুধু না, রেড রোডের গোটা ধর্মতলার ওই চত্বরটা বন্ধ থাকবে। প্রায় 7টা না 9টা রাস্তা ওরা বন্ধ রাখার নিদান দিয়েছে। এবং তাজ্জব করার মতো বিষয়, 21 তারিখে নিটের রি-এক্সামিনেশন আছে, যে পরীক্ষার প্রশ্নপত্র ওনারা বারবার লিক করে দেন। তো সেই পরীক্ষা আছে, পরীক্ষার দিন ছাত্রছাত্রীরা বিপদে পড়বে, কিন্তু তাতে ওনাদের কোনো যায় আসছে না। হ্যাঁ, তো যোগ দিবসের জন্য হোক, তাহলে নামাজটা যখন তোমরা ব্রিগেডের গ্রাউন্ডে করেছো, তাহলে যোগ দিবসটাও তোমরা ব্রিগেডের গ্রাউন্ডে করো। তোমরা রাস্তা আটকে কেন করতে যাবে? এবং বিজেপি সরকারের যে বারবার এই একটা সম্প্রদায়ের প্রতি যে পার্টিকুলার টার্গেট করা, তাদেরকে যে টার্গেট করে করে তাদেরকে এইভাবে কোণঠাসা করে দেওয়া। 1 বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। বলছি, রেড রোডে নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে, অথচ সেখানে যোগার জন্য 1 সপ্তাহ ধরে বন্ধ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করলে তিনি বলছেন যারা রেড রোডে নামাজ পড়তে যান তারা বাংলাদেশে চলে যান। ব্যাপারটা হচ্ছে, উপযুক্ত উত্তর না থাকলেই এই অবাঞ্ছিত উত্তর তারা। মসজিদের ক্ষেত্রে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন যে কোনোভাবেই রাস্তায় নামবেন না, কোনো উনিকে আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না। আমরা লক্ষ্য রাখছি 500 টাকা লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়ে দিয়েছিল। 1,20,00,000 লোককে তো 1.5 মাসে দিয়ে দিয়েছি। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবে। ভারতে একের পর এক গুড়িয়ে দেয়া হচ্ছে মুসলিমদের ধর্মীয় উপাসনালয়, মসজিদ ভেঙে দেয়া হচ্ছে মাজার। সম্প্রতি গুজরাটের কুচ জেলায় 11টি ধর্মীয় স্থাপনা সহ 30টিরও বেশি স্থাপনা ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন। কিন্তু কোনো ধরনের আগাম নোটিশ ছাড়া। আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। আই এম ভেরি হ্যাপি যে অনুব্রত মণ্ডলকে অন্তত শুভেন্দু অধিকারী নিয়ে বলছে গায়ে হচ্ছে ধোয়া তুলসী পাতা। আমি খুব হ্যাপি যে ববি হাকিমকে নিয়ে। দর্শক, আজকে সোশ্যাল মিডিয়ায় একটি খবর সবথেকে বেশি ঘুরতেছে, সেটি হচ্ছে শুভেন্দু অধিকারী এয়ারপোর্টে যেই মসজিদ রয়েছে সেই মসজিদটি ভেঙে ফেলবে এমন পরিকল্পনা করেছেন। গোপনে শুভেন্দু অধিকারী মসজিদ ভাঙার জন্য এমন নিকৃষ্ট পরিকল্পনা উনি করেছেন। শুধু এয়ারপোর্টের মসজিদ না, পশ্চিমবঙ্গের ভিতর কোনো প্রকার মসজিদ উনি রাখবেন না। এটা গোপন সংবাদ, আমরা এটা জেনেছি। শুভেন্দু অধিকারীর একমাত্র কেনা চ্যানেল, যেটাতে শুধু শুভেন্দু অধিকারীর প্রশংসা করা হয়, আরামবাগ টিভি, সেই শফিকুল নিউজ করেছে, হেডলাইন দিছে, মসজিদ চলে গেলেও মিউ মিউ করছেন সিদ্দিকুল্লাহ, উনি নাকি মুসলিম, শফিকুল নাকি মুসলিম। উনি
এমন নিউজ একজন মুসলিম হয়ে কিভাবে করতে পারে দর্শক? যেখানে মসজিদ মুসলমানের ইমোশনের একটি জায়গা, আল্লাহর ঘর সেটা তো আছেই, কিন্তু তারপরেও মসজিদ হচ্ছে মুসলিমদের ইমোশন নাকি? তো সেই ইমোশনে আঘাত করতেছে শুভেন্দু অধিকারী, আর তারই প্রশংসা করতেছে এই শফিকুল। সিদ্দিকুল্লাহর একই হলো, গলা যে শুকিয়ে গেল। এখন সিদ্দিকুল্লাহ সাহেব তৎকালীন সময়ে মমতা ব্যানার্জির সামনে দাঁড়িয়ে কথা বলতেন জোর গলায়, এটা আমরা মানি। মানে মুসলিমদের উপর নির্যাতন মমতা ব্যানার্জিও করেছে, শুভেন্দু অধিকারী তো করতেছে। মমতা ব্যানার্জি যখন নির্যাতন করতে আসতো কিংবা কোনো মসজিদ ভাঙার চেষ্টা করত, তখন সেটাকে সামনে গিয়ে রুখে দাঁড়াতে পারতো অন্তত এই সিদ্দিকুল্লাহ হুজুরের মতো লোকজন। কারণ মমতা ব্যানার্জি খারাপ একজন মুখ্যমন্ত্রী হলেও শুভেন্দুর মতো এতটা স্বৈরাচার মুখ্যমন্ত্রী ছিলেন না, উনি এতটা স্বৈরাচারী আচরণ করতেন না। এখন সিদ্দিকুল্লাহ সাহেব যদি কোনো প্রকার একটি আন্দোলন নিয়ে বের হয়, দেখেন ভারতবর্ষে আন্দোলন করার নিয়ম সংবিধানে রয়েছে। যদি কোনো সরকারের কাজকর্ম পছন্দ না হয় জনগণ তার বিরোধিতা করতে পারবে, এটা তো অবশ্যই সংবিধানে রয়েছে। তাহলে এখন কেন ভয় পাচ্ছে সিদ্দিকুল্লাহ হুজুরের মতো লোকজন, যারা সিদ্দিকুল্লাহ হুজুর, এখানে আমি বক্তব্যটি দেখলাম, আপনারা তো শুরুতে অল্প একটু দেখেছেন, উনি বলতেছেন যে কেউ রাস্তায় নামবেন না, আমরা চিঠি দিয়েছি, দেখি চিঠির কি উত্তর দেয় সরকার। তারপরও রাস্তায় নামবেন না, যদি মসজিদটাকে ভেঙেও ফেলে তারপরও রাস্তায় নামবেন না। এখানে দুইটা পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে সিদ্দিকুল্লাহ সাহেব বিজেপির টাকা খেয়ে মুখ বন্ধ রেখেছেন, আর একটা হচ্ছে সিদ্দিকুল্লাহ সাহেব ভয় পেতেছেন, কারণ তিনিও চান না যে মুসলিম জনতার উপর হামলা হোক। এবং মুসলিম জনতা এমনিতেই পশ্চিমবঙ্গে মুসলিম জনতার উপর চরম চাপ রয়েছে, চরম চাপে থাকে তাদের উপর চাপিয়ে দেওয়া হয় অনেক কিছু। সেই জন্য হয়তোবা মুসলিম লোকেদের উনি শান্তিতে থাকার জন্য যে একটি মসজিদ যদি ভেঙে ফেলে তাহলে আপনারা অন্য এক জায়গায় একটি মসজিদ তৈরি করে সেখানে নামাজ পড়বেন, আর এটা যদি শুভেন্দু অধিকারী জোর জবরদস্ত ভেঙে ফেলে তাহলে ওনার বিচার আল্লাহ করবেন। এরকম একটি মেসেজ উনি দেওয়ার চেষ্টা করতেছেন। এটি মুসলিমরা বুঝেছে, কিন্তু হিন্দুরা কখনোই বুঝবে না, শুভেন্দু অধিকারীর মতো মানুষ কখনোই বুঝবে না। এই যে হেডলাইন এসেছে, বিভিন্ন চ্যানেল হেডলাইন এসেছে, কেউ রাস্তায় নামবেন না, বাঁকুড়া মসজিদ নিয়ে কড়া বার্তা সিদ্দিকুলের। দর্শক, এটাই আজকের সব থেকে আলোচনা হচ্ছে এই খবরটা নিয়ে। দর্শক, শুভেন্দু অধিকারীকে যখন জিজ্ঞেস করা হয় যে সিদ্দিকুল্লাহ তো বলেছেন মসজিদের বিরোধিতা কাউকে না করতে, মসজিদের জন্য কেউ যেন রাস্তায় আন্দোলন করতে না নামে, সেটা তো সিদ্দিকুল্লাহ সাহেব বলেছেন। এটা যখন এ বিষয়ে আপনি কি বলবেন? যখনই শুভেন্দু অধিকারী এটা শোনে তখনই উনি মানে গ্যাপ করে ওঠে, উনি বলেন সিদ্দিকুল্লাহ কে? সিদ্দিকুল্লাহ একজন মুসলিম জনতার নেতা, মুসলিম সম্প্রদায়ের মানুষের নেতা। মুসলিম সম্প্রদায়ের উপর কোনো প্রকার যদি চাপ দেয়, কেউ কোনো প্রকার অত্যাচার নির্যাতন চাপিয়ে দেয়, তাহলে উনি তো কথা বলার অধিকার রাখে, ওনাকে তো মুসলিম জনতা সেই কথা বলার অধিকার দিয়েছে। শুভেন্দু অধিকারী সরকার হয়েছে তাই বলে কি প্রত্যেকটি মানুষের মুখে টেপ মেরে দেবে এবং প্রত্যেকটি মানুষের মুখে তালা মেরে দেবে, আর কেউ যদি মুখ খুলে তাকে এনকাউন্টার করবে? এটাই কি শুভেন্দু অধিকারীর সরকার? আর এটাই কি পরিবর্তন? দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, এছাড়াও একটি বাসি খবর ঘটতেছে, সেটি হচ্ছে অনুব্রতকে নিয়ে। অনুব্রত মমতা ব্যানার্জিকে লাত মেরে এবার ঋতব্রতর যে টিএমসি, ভালো টিএমসি এখন বর্তমানে গঠন করেছে, যেটি শুভেন্দু অধিকারীর আয়তাধীন, শুভেন্দু অধিকারী এই টিএমসিকে চালায়, তো সেই টিএমসিতে যোগ দিয়েছেন অনুব্রত।
এটা বাসি নিউজ, এটাকে নিয়ে আর কি বলবো দর্শক। আর আর সব থেকে বাসি নিউজ, আরও বাসি নিউজ হচ্ছে আজকে এনকাউন্টার করার পরে আজকে শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছেন এবং সেই নাবালিকার পরিবারের সাথে কথা বলেছেন। তাদেরকে সাহায্য সহযোগিতার কোনো নাম নেই, তাদের সাথে খালি কথা বলে। কী যে কথা বলে এত শুভেন্দু অধিকারী ভালো জানে। এখানে কি করেছেন সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। যেই লোকটি সব কিছু জানতো তাকে এনকাউন্টার করে দিলেন। এখন কে নাম বলবে দোষীদের? দোষীরা তো অনেক দোষীরা এখন এই বিজেপির তো তারা, তো সেই জন্য তাদেরকে বাঁচিয়ে দিল আর কি এনকাউন্টার করে, যে একজন মরে যাক, অন্য যারা রয়েছে তারা তো বাঁচুক। এবং এসব গুন্ডাপান্ডা লোকেদের লাগে ভোটের আগে, কারণ এদেরকে দিয়ে একটা ওই যে ইলেকশনের যেই কেন্দ্র থাকে, ভোট কেন্দ্র, সে ভোট কেন্দ্রটাকে গরম করে রাখে ভয়ভীতি দেখিয়ে। দর্শক, এই ছিল আজকের খবর। তো আজকে আপনাদেরকে দেখাবো সিদ্দিকুল্লাহ সাহেব কতটা নরম সুরে বললেন এই কথাগুলি, এবং এই সম্বন্ধে শুভেন্দু অধিকারী কী বলেছেন সেটিও আপনাদেরকে পুরো ভিডিওটি শোনাবো। পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না। চলেন আমার সাথে আমরা একসাথে দেখি। দর্শক, যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, এখনই একটি সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও দেখার জন্য। পশ্চিম দিকে এয়ারপোর্ট অথরিটি স্থানান্তরিত করে। আমি ওই পাড়ায় বাস করছি প্রায় 40 বছর। আমাকে ওই কমিটির সভাপতি করেছেন। আজকে সকালে খবর পেলাম সম্ভবত 8 নম্বর গেট দিয়ে নামাজিরা মসজিদে যান। ফজরের নামাজে যেতে দেওয়া হয়নি, জোহরের নামাজে যেতে দেওয়া হয়নি, আসরের সময় তারা যাবেন। ওখান থেকে হাজী মনসুর সাহেব এবং মোহাম্মদ জমিল মুন্সি আর আবুল কালাম আরও পাড়ার লোকেরা ফোন করেছিলেন যারা কমিটির মেম্বার। আমাদেরকে বিনা নোটিশে এয়ারপোর্ট অথরিটি গেটটি বন্ধ করেছে। 130 বছর মসজিদে নামাজ হচ্ছে, এটা অন্যায়, এটা বল প্রয়োগ হয়েছে। একইভাবে আলোচনা তারা করেননি, এটা আর একটা বিষয়। আমরা ভারতের নাগরিক, এয়ারপোর্টের সুবিধা অসুবিধা আমরা জানি। মুসলমান নিজের হাতে মসজিদ তুলে দিতে পারে না। আমি বলেছিলাম দারুল উলুম দেওবন্দ পৃথিবীর আইকন, সমস্যাটা সেখানে আপনি পাঠান, লিখে আমাদেরকে বলেন, আমরা আপনার সাথে যাব। এই অবস্থা মসজিদটা কি করা যাবে? একইভাবে জমিয়ত উলামা হিন্দ দিল্লি অল ইন্ডিয়া বেস বড় প্রতিষ্ঠান, মুসলমানদের বিশ্বাসের জায়গা, মুসলিম পার্সোনাল ল বোর্ড। আমরা বলেছিলাম 1.5 মাস 2 মাস আগেও এয়ারপোর্ট অথরিটিকে আপনার বলেছিলাম চিঠি দেন, তারা সে উত্তর দেয়নি। আজকে এখান থেকে 3 বার এয়ারপোর্ট অথরিটিকে এই মোবাইলে টেলিফোন করেছি, এয়ারপোর্ট আইসিকে করেছি, তারা ধরেননি। এটা তাদের দায়িত্বহীনতা। যাই হোক, আমরা রাজ্যবাসীকে বলবো, কেউ রাস্তায় নামবেন না। বিজেপির ছেলেরা চাইছে মারামারি করতে, এটা তাদের ইস্যু নয়। আরএসএস বিজেপির সাথে এইভাবে আমাদের কোনো ঝগড়া নেই, সাবধান থাকবে। আমরা চিঠি পাঠিয়েছি, সেম চিঠি প্রত্যেক জেলা শাসক এবং এর কপি গভর্নরের কাছে, এয়ারপোর্ট অথরিটির কাছে জেলার সভাপতি সম্পাদক দেবেন। আমরা তার লিঙ্ক পাঠিয়ে দেব, চিঠির বায়ানটা। আমরা দোয়া করব তারা মসজিদ খুলে দিক, আলোচনা করুক। জোর করে মসজিদ নিলে নেবে, মানুষ বলবে মোদি সরকার মসজিদ ভেঙেছে, শুভেন্দু সরকার মসজিদ ভেঙেছেন। তিনি করছেন এই কথা আমি বলতে পারবো না, এ খবর আমার কাছে নেই, কিন্তু তিনি তো মুখ্যমন্ত্রী। আলোচনার রাস্তা খোলা আছে। ইসলাম ধর্মের মধ্যে বহু বিষয় তাদের অজানা,
বল প্রয়োগ করে মসজিদ নিলে মুসলমানের মধ্যে প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক। কিন্তু আমি বলবো শান্তিতে থাকবেন, রাস্তায় নামবেন না। এটা সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়তের প্ল্যাটফর্মে একান্ত অনুরোধ করছি। আমি বলেছি স্থানীয় স্তরের নির্বাচনে কালীঘাট তৃণমূল বলুন আর ঋত তৃণমূল বলুন, দুপক্ষরই বেহাল অবস্থা, লোক পাবেন। আমি নন্দীগ্রাম নিয়ে কিছু বলি, নন্দীগ্রাম নিয়ে কি আপনাদের কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে? আমি ৯,৭০০ ভোটে জিতেছিলাম, তো আমার কগুণ বেড়েছে ১৯৯৬ থেকে ১৯৫৬ থেকে ৫ গুণ। তো এটার সঙ্গে ৯,৭০০ গুণিত ৫ যুক্ত করে, তাহলে যেটা হয় সেটা হয়। আরে এখানে এগুলো নিয়ে কেন চর্চা করছেন আপনারা? এই জেলাতে এগুলো নিয়ে কেউ চর্চা করে নাকি? 2019-এ 37%, 21-এ 44%, 24-এ পার্টি ক্ষমতায় ছিল না, 49, এবারে 56% ভোট পেয়েছে। তৃণমূল দাঁড়িয়েছিল দুটো পিলারের উপরে, একটা পুলিশ আর একটা আইপ্যাক। পুলিশ তো নেই, সরকারে না থাকলে পুলিশ থাকে না, আর আইপ্যাক তো ভোটের আগে পাতনি গুছিয়ে পালিয়ে গেছে। 2-4টা নিচের তলায় চ্যাং ব্যাং ছিল, সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে কি দ্বিধাদ্বন্দ্ব আছে? 70% ভোট বিজেপি পাবে। তোলাবাজি বন্ধ হয়ে গেছে, সিন্ডিকেট রাজ বন্ধ হয়ে গেছে, রাস্তায় হাত পাতার লোক নেই, রাহাজানি নেই, মিথ্যা মামলা নেই। ওর তো ভালো আছে, আনন্দ আছে, সবকে জেলে ঢুকানো হচ্ছে। এখানকার বিজেপির লোকরা তো উচ্চ শিক্ষিত, উদার, ক্ষমা ঘৃণা করে দিয়েছে। তো এখানে সব ভেবে লাভ নেই, গোটা রাজ্যও ভালো হবে, এখানে তো আরো আগে থাকে। ভিতরে কি বলেছে আপনাকে বলবো? কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। 500 টাকা লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়ে দিয়েছে। 1,20,00,000 লোককে তো 1.5 মাসে দিয়ে দিয়েছে। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30-8 অব্দি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35 থেকে 40,000 মহিলারা পেয়েছেন, তারা আমাদের ধন্যবাদ দিচ্ছেন। মোদিজির নামে জয়ধ্বনি হচ্ছে। বাকি যদি প্রয়োজন হয় আরো 2,000, 5,000, 7,000 প্রকৃত প্রাপক থেকে থাকেন, পাবেন, নিয়মের মধ্যে পাবেন, নিয়মের মধ্যে পাবেন। সরকারি অর্থনৈতিক স্কিমের প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে। আপনার যদি জল জমি না থাকলে আপনি পিএম কিষাণ পাবেন না। আপনি যদি বলেন আমাকে পিএম কিষাণ দিতে হবে, প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে। বিশ্বকর্মা যোজনা পেতে গেলে হাতের কাজ জানতে হয়। প্রত্যেকটা স্কিমের একটা নিয়ম রয়েছে। আয়ুষ্মান ভারত 70 বছর পেরিয়ে গেলে সবাই পাবে, বাকিরা যারা এলিজিবল পাবেন, প্রায় 70% লোক কভার হয়ে যাচ্ছে। বাকি যে 30% কভার হচ্ছে না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা চালু হবে, একই সঙ্গে চালু হবে। 16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে। 16ই আগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে। সুরাবর্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, আর সেই দিনটা তৃণমূল কংগ্রেস আগের সরকার খেলা হবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে। ওই দিনই জানতে পারবে। অর্থাৎ আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। এত তাড়াহুড়া করছেন, মাত্র 62 দিন বয়স হয়েছে। বিমানবন্দরের মসজিদের ক্ষেত্রে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন যে কোনোভাবেই রাস্তায় নামবেন না, কোনো গন্ডগোল করবেন না। উনি কে আমি জানি? উনি কে? না, উনি এর আগে ওয়াকআপের সময় জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এর বাইরে মুখ্যমন্ত্রী কোনো কথা বলবে না। উনি খুব নরম নরম কথা বলেছেন। এইটাই সরকার। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। আগের সরকার থাকতো ধমকাতো যে আমাদের ভোটে সরকার করেছে। এখন নরম নরম কথা বলছেন। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর।
এইখানে এইভাবে খুলে রাখা যায় না। বাকি ঠিক আছে, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে। ঠিক অনুরূপ ভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না? ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। বন্ধুত্ব ওয়েলকাম, দাদাগিরি নয়, লাউড এন্ড ক্লিয়ার। ভারত যদি বন্ধুত্ব দেখায়, বন্ধুত্ব পাবে। কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। প্রতিবেশী দেশকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। এখন দাবার গুটি পাল্টে গেছে, দাবার গুটি পাল্টে গেছে। এক মাঘে শীত যায় না, কিন্তু আমরা স্মরণে রাখি না, ভুলে যাই। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি, তারা তার চেয়ে বেশি ভাবে। কথা বুঝতেছেন না? আরো ভেঙে বলতে হবে। হ্যাঁ, আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন, এদের আরো টেনশন বেশি। বলেন, আমাদের দেশে শান্তি আছে না নাই? আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন, কেন লাগে? ওদের পূজা পর্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে, ঢোল বাজায় না। ওদের পূজা পর্বণের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই। সুবহানাল্লাহ, কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিসইনফরমেশন ছড়াচ্ছিল। ভারতের অনেকগুলো গণমাধ্যম, আমি জেনারেলাইজ করব না, আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না। অনেকগুলো গণমাধ্যম তারা ডিসইনফরমেশন শেয়ার করেছে। ডিসইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে। মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া, এটার ক্ষমা আছে, এটার কি আছে? আর ডিসইনফরমেশন মানে ইচ্ছা করে, প্ল্যান করে, ম্যাপ করে, ছক এঁকে মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, এটার ক্ষমা আছে? আওয়াজ করে বলেন, ক্ষমা আছে? এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে, যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। বলছি, রেড রোডে নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে, অথচ সেখানে যোগার জন্য 1 সপ্তাহ ধরে বন্ধ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করলে তিনি বলছেন, যারা রেড রোডে নামাজ পড়তে যান তারা বাংলাদেশে চলে যান। ব্যাপারটা হচ্ছে, উপযুক্ত উত্তর না থাকলে এই অবাঞ্ছিত উত্তর তারা দেয়। প্রশ্নের সম্মুখীন হতে ভয় পায় এরা। এদের বস নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের সর্বকালীন রেকর্ড দিনের প্রধানমন্ত্রী, তিনি কৃতিত্ব নিচ্ছে, কিন্তু আজ পর্যন্ত মিডিয়ার সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। আর যেগুলো মিডিয়ার সামনে দাঁড়ায়, সঠিক উত্তর না দিয়ে পালানোর চেষ্টা করে। এটা কোনো যুক্তিযুক্ত হলো? মানুষ প্রশ্ন করবে না? ডেমোক্রেটিক রাইট, প্রত্যেকটা মানুষের প্রশ্ন করার অধিকার আছে। আর সেই প্রশ্নটা আপনার পাড়ার পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত প্রশ্ন করার রাইট প্রত্যেকটা মানুষের আছে, তবে শালীনতা বজায় রেখে। এদের কাছে উত্তর নাই, সেজন্য পালাবার চেষ্টা করছে। আর কে বলছে? যে কদিন আগে বলেছিল গরুর দুধে সোনা আছে, গরুর পিঠে হাত বদলালে শ্বাসকষ্ট নাকি ভালো হয়ে যায়, এদের কাছ থেকে এর থেকে বেশি আশা করাটা ভুল হবে। বাংলার মানুষ কাকে দায়িত্ব দিয়েছে, এবার দেখা যাক। আমরা দেখছি যে তৃণমূলের প্রায় 22 জন সাংসদ নতুন দল এনসিপিআইতে জয়েন করলেন, এবং সেখানে এনসিপিআই যারা পার্টির প্রেসিডেন্ট যারা দিয়েছেন, তারা বলছেন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ না করেই আমাদের দলে তারা জয়েন করবে। সবই দিল্লির খেলা। এরা চাইছে, দুর্নীতি করেছে, গ্রেফতারি বা এদের বিচারের হাত থেকে বাঁচার জন্য এরা শিফট করছে। আর ও দিল্লি দেখছে তাদের ভোটাভুটিতে এই এমপিগুলো নিলে কাজ হবে। মানুষ জবাব দেবে। যাদবপুরের প্রার্থী যিনি হয়েছেন, তাকেও যেমন জবাব দেবে, মুর্শিদাবাদের মানুষের ভোট নিয়ে বেইমানি করলো, তাদেরকেও জবাব দেবে। এই যে যারা
দুর্নীতি করলো, দুর্নীতি তো এটা, মানুষের ভোটকে নিয়ে বিক্রি করে দিল বকলমে, তাদের বিরুদ্ধে মানুষ জবাব দেবে। আর একটা প্রশ্ন এসেছে, এনসিপিআইয়ের যিনি ভাইস প্রেসিডেন্ট তার সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি দেখা গেল, এটা নিয়ে প্রশ্ন উঠছে তাহলে কি শুভেন্দু অধিকারীর কোনো যোগসাজশ, ক্রোনোলজি বলছেন অনেকে। দেখুন, এটা তো একটা বড় খেলা চলছে, বোঝাই যাচ্ছে দিল্লি বিজেপির সাথে পশ্চিমবাংলার এই ধরনের যারা আছে তাদের একটা, কারণ খবর দেখলাম যে ভূপেন্দ্রজির বাড়িতে এই সমস্ত এমপিগুলো পৌঁছে গেল, একের পর এক বিদ্রোহে উঠছে। আজকে অভিষেক ব্যানার্জি খারাপ, মমতা ব্যানার্জি খারাপ গল্প শোনাচ্ছে, এতদিন মুখ বুঝে সহ্য তাহলে করেছে কেন? এখন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি খারাপ হয়ে গেল, মানে এখান থেকে যা শোষণ করে নিল, এবার আর বাকিটা ওইগুলো নিউট্রালাইজ করতে হবে, আর বাকি শোষণ করতে হবে। ওই জন্য বিজেপিতে বকলমে ডাইরেক্ট ঝাঁপ মারে নিচ্ছেন না, বকলমে বিজেপির সাথে যুক্ত থাকছে। এরা নিজেরা যদি দাঁড়ায়, নিজের বুথে এরা জিততে পারবে না। আমরা দেখলাম যে গতকাল মোহামেডান ক্লাবে, সেখানে ক্লাবে যেখানে ফুটবল নিয়ে আলোচনা হবে, স্পোর্টস নিয়ে আলোচনা হবে, সেখানে যিনি সভাপতি হয়েছেন হুমায়ুন কবির, তিনি রাজনৈতিক ভাষণ দিচ্ছেন সেখানে দাঁড়িয়ে, সেই মোহামেডানের টেন্টে দাঁড়িয়ে। এটা কিভাবে দেখবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা বললে বাপ ভ্যান খাই, না বললে মার খাই। আমি তো এখন বলি, বলবেন আপনারা, অনেকে বলতে পারে হুমায়ুন কবির সাহেবের বিরোধিতা করছে, কিন্তু বাস্তবিক অর্থে আমি বলবো এটুকু কথা, যার যেখানে যে নিজস্বতা আছে সেটা নষ্ট হয়ে যায়। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে, অ্যাসেম্বলি হাউসের মধ্যে দাঁড়িয়ে যে ফুটপাতে যে বক্তব্যটা দিই, সেটা কিন্তু অ্যাসেম্বলি হাউসের মধ্যে দেওয়া যায় না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমরা বলি কি ওই মিথ্যা কথা বলছে, কিন্তু অ্যাসেম্বলি হাউসের মধ্যে কি বলে, এটা অসত্য কথা। দর্শক, সিদ্দিকুল্লাহ সাহেবের বক্তব্য আপনারা শুনলেন, খুব নরম সুরে উনি বক্তব্য দিলেন, কারণ গরম সুর করতে গেলেই তো শুভেন্দু অধিকারী ওনাকে গ্রেফতার করে ফেলবে। শুভেন্দু অধিকারী এখন গ্রেফতারটা মানে সকালের নাস্তা মনে করেন। একটা সরকার এভাবে স্বৈরাচারী আচরণ করবেন, এটা পশ্চিমবঙ্গের মানুষ কখনোই ভাবেননি। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার আগে অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছেন। উনি বলেছেন যে আমি পানির সমস্যা সমাধান করব, আমি খাবারের সমস্যা সমাধান করব, আমি তেলের দাম কমাবো, আমি রাস্তাঘাটের সমস্যা সমাধান করব। সেগুলিকে বাদ দিয়ে উনি কিভাবে টিএমসির পিছনে লাগবে, কিভাবে মুসলিমদের পিছনে লাগবে, কিভাবে মানে অন্যান্য যেই দলগুলি রয়েছে, যেগুলি সম্ভাবনা রয়েছে যদি শুভেন্দু অধিকারী কোনোভাবে খারাপ আচরণ করে, তাহলে মানুষ সেই দিকে ফিরে যাবে। দর্শক, শুভেন্দু অধিকারী যেভাবে এই পশ্চিমবঙ্গটাকে গড়তে চাচ্ছে, আর সেইভাবে যদি উনি সফল হয়, তাহলে তো যখন নির্বাচন হবে তখন তো নির্বাচন হলে এই শুভেন্দু অধিকারীর বাইরে কাউকে ভোট দিতেও মানুষ সাহস পাবে না। কারণ ওখানে উনি এমনভাবে বলবেন যে আমি কিন্তু সব খবর রাখছি, আমি কিন্তু সব দিকে দেখছি, কেউ যদি আমাকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দেন, তাহলে কিন্তু আমি এই বিষয়টা গিয়ে ইলেকশনের পর কিন্তু প্রত্যেকটিকে জেলে ঢুকিয়ে দেবো। মানুষের মনের ভিতর তো এরকম ভয় ঢুকে যাবে। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে। আর যদি পশ্চিমবঙ্গের কোনো মানুষ আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে তারা জানাবেন যে মমতা ব্যানার্জির সময় আপনাদের কেমন কেটেছে আর এখন কেমন কাটতেছে, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশেষ করে মুসলিমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, আজকের মতো এখানে শেষ করলাম। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসতেছি। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, এখনই সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলে চোখ রাখুন।